তারা কতটুকু ভয়ঙ্কর ছিল সেটা আমরা নারায়ণগঞ্জবাসী 19শে জুলাই আসলে টের পাইছি। দেশটাকে বাঁচাইতে হবে, আসলে বিষয়টা ছিল এরকম যে আমরা আসলে দেশটা বাঁচাতে চাই। আসলে জুলাই আন্দোলনটা ছিল খুবই ভয়াবহ আর কি। আমরা আসলে নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে আমরা 14ই জুলাই থেকে আসলে আন্দোলনটা শুরু হয়। 14ই জুলাই, 15 জুলাই, 16, 17 এটা আস্তে আস্তে বড় হতে থাকে। 14 তারিখে অনেক মানে ছোট মানে একদম ছোটভাবে ইয়েতে শুরু হয়, কিন্তু এই 14ই জুলাই শুরুটা এবং 5ই আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জের মানে এই আমার বলতেছি আমার আমি দেখতেছিলাম আসলে শহরের ঘটনাগুলো আমার চোখের সামনে এখন ভাসতেছে যে খুবই খুবই ভয়ঙ্কর ছিল আসলে। কারণ ফ্যাসিস্ট সরকারের যারা বিতাড়িত এবং পলায় মানে পালাইছে আর কি, যে সরকার, সেই সরকারের সমর্থিত যারা ছিল তারা কতটুকু ভয়ঙ্কর ছিল সেটা আমরা নারায়ণগঞ্জবাসী 19শে জুলাই আসলে টের পাইছে আরো ভালোভাবে। এবং তারা কতটুকু অস্ত্রধারী ছিল, কি পরিমাণ অস্ত্রধারী ছিল সেটাও আমরা দেখতে পাইছি। এবং রিয়া গোপ 19 তারিখেই মারা যায় এলোপাথারি গুলি ছোড়ার কারণে। নারায়ণগঞ্জটা আসলে মানে স্বস্তিতে ছিল না কেউ। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা সেক্টরের লোকজন যারা আসলে সক্রিয়ভাবে আন্দোলনটার সাথে যুক্ত ছিল, তারা সবাই অনেক মানে ভয়ঙ্কর রাত কাটাইছে প্রত্যেকটা দিন। সারা বাংলাদেশে আসলে পুরা জুলাই এবং আগস্ট পর্যন্ত কেউ আসলে ওইভাবে ঘুমাইতে পারে নাই। যে আসলে আমাদের আন্দোলন সবকিছু মিলে দেশটাকে নিয়ে সবার যেই পরিমাণে মানে দেশটাকে বাঁচাইতে হবে, আসলে বিষয়টা ছিল এরকম যে আমরা আসলে দেশটা বাঁচাইতে চাই। ওই প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় ছিল সবারই একটাই ছিল, দেশটা বাঁচাইতে হবে। ফ্যাসিস্ট যে সরকার তাকে বিতাড়িত করতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থার পুনর্নির্মাণ করতে হবে। এই পুরো বিষয়গুলোই আসলে কাজ করতেছিল সবার, যে এভাবে চলতে পারে না, আসলে বিষয়টা এরকম ছিল। তো আমাদের নারায়ণগঞ্জে প্রায় 57 জনের মতো শহীদ হয়, আর 360 জনের মতো প্রায় আহত। নারায়ণগঞ্জ শহরের মধ্যে 5 তারিখেও আসলে নিহত হয়। 5ই আগস্ট সকালেও এই সাজনু সজল মানে ওই উত্তর চাষারের দিক থেকে এসে সকালে তারা গোলাগুলি করে, ম্যাঙ্গো আছে আরো অনেক তাদের সহযোগী, সবকিছু মিলে আসলে ওরা 5 তারিখ সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের অবস্থা, দুপুর পর্যন্ত, সকালে ওরা অ্যাটাক করে, অনেক মানে আহত হয়, নিহত হয় একজন। তারপর হচ্ছে দুপুর আসে, তারপর তো আমরা আসলে জানতে পারি এবং নারায়ণগঞ্জ থেকে একটা বড় সংখ্যক লোক ঢাকার উদ্দেশ্যেও রওনা দেয়। আস্তে আস্তে যখন আন্দোলনটা বড় হইতে থাকে, সেটা জালকুড়ি হয়ে সাইনবোর্ড, সাইনবোর্ড থেকে আমি যদি ডান দিকে তাকাই তাহলে কাঁচপুরের ওই জোনটা, তারপর হচ্ছে বাম দিকে তাকালে শনিয়াখড়া এবং আদার্স যাত্রাবাড়ির সাথে কানেক্টিভিটি বাড়তে থাকে। তো এই জায়গায় ধরেন হচ্ছে সব ধরনের এটা মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলে ফ্যাসিস্ট সরকারের যে দল ছিল সেটা বাদে আর কি, প্রত্যেকটা দলের মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ, প্রত্যেকটা উইংস এর মানুষ, সবার যে সম্মিলিত মানে যেই মাঠের মধ্যে নামার পরে যেই মানে মন থেকে আসলে দেশের জন্য আসলে কাজ করা এবং দেশের জন্য জীবন দেওয়া, আসলে ওই সময় যেমন হচ্ছে যাত্রাবাড়ি টু কাঁচপুর পর্যন্ত যে অবস্থাটা ছিল, যে যা মূলে তা হোক, মানুষের ওই চিন্তাটাই ছিল না যে আমি আমার কি হবে। আমাদের একটাই বিষয় বিষয় ছিল যে যেটা হইতেছে এটা করতে হবে আসলে। এই সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে এই দেশে এই তাদের চেয়ারে রাখতে থাকতে দেওয়া যাবে না আরকি। তারা যাতে তারা এটার যোগ্য না আসলে। তারা এটা প্রুভ করছে বাংলাদেশে যে তারা আসলে বাংলাদেশের জন্য যোগ্য না, প্রপার না। তারা এত বেশি স্বৈরাচারী এবং এত বেশি আসলে ফ্যাসিস্ট ছিল, তাই এটা কোনোভাবে আসলে মানা যায় না যে এরকম একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট দল এদেশকে এদেশের সরকার হিসেবে থাকবে। তো সেই ক্ষেত্রে ধরেন হচ্ছে যে সবার সম্মিলিত চেষ্টা এবং সবার সম্মিলিত মানে জায়গা থেকেই আসলে এই আন্দোলনের আর কি দানাগুলো বাঁধতে থাকে, এবং এই দানাগুলো বাঁধতে বাঁধতে একটা সময় এরকম হয় প্রত্যেকটা মানুষ ছোট ছোট গ্রুপ গ্রুপ হয়ে যায়।
এক একজনের সার্কেল বড় হইতে থাকে, এক একজন মানে যার যার দায়িত্বে আসলে সবাই যার যার মতো করে বিভিন্ন স্পটে আসলে ব্লক তৈরি করার চেষ্টা করতে থাকে। সেটা মাদ্রাসার যে ছাত্ররা ছিল তাদের জায়গা থেকে, তারা নর্মাল যে মানুষগুলো ছিল, কর্মজীবী মানুষগুলো ছিল, প্রত্যেকের জায়গা থেকে সার্কেল ওয়াইজ বিভিন্ন জোন থেকে আসলে এই জায়গায় নিজেদের উদ্যোগে সবাই সবার জায়গা থেকে এক একটা জায়গা আসলে ব্লক করতে থাকে। এবং এই ফলপ্রসূতে যেটা হয় যে আমাদের যে দক্ষিণ সাইডে যে ট্রান্সপোর্ট, যে জায়গা মানে আমি চিটাগং টু ঢাকা যে বিষয়টা ছিল, এই পুরা কর্নারটা আমরা আসলে আমরা আমাদের মাধ্যমে বা সবার মাধ্যমে সম্মিলিতভাবে এটা ব্লক হয় আর কি। আমানতের বিষয়টা হচ্ছে যে আমানত তো আমার মানে অনেক ছোটবেলার বন্ধু, বন্ধু বলি ভাই বলি, মানে এটা আসলে টাফ আসলে, মানে কিভাবে বলবো আসলে, কারণ লাইফের অনেক কিছু আসলে আমানতের সাথে আমাদের সাথে যুক্ত আর কি। মানে ছোট থেকে বড় হওয়ার থেকে শুরু করে আসলে কলেজ লাইফ সবকিছুই আসলে আমরা খুবই মানে মানে একসাথে করছি। কারণ ও খুব ভালো মনের মানুষ ছিল, ও আন্দোলনের সাথে যুক্ত ছিল। ও 5 তারিখে যাচ্ছিল হচ্ছে ঢাকায় জয়েন করতে, তো যাত্রাবাড়িতে ও নিহত হয়, শহীদ হয় আমার বন্ধু। মানে ওর ব্যাপারে আসলে আমাদের মানে টোটাল ব্যাচ, আমাদের 99 বা আমাদের এই টোটাল সার্কেল যারা আমরা আসলে একসাথে বড় হয়েছি, সেটা আমাদের প্রত্যেকটা দলের সার্কেলই আছে। সেটা মানে প্রত্যেকটা সেক্টরে বন্ধু বান্ধব, আপনার নারায়ণগঞ্জে অনেক বেশি বড় একটা সার্কেল। তো এই জায়গায় আমানত আমাদের অনেক প্রিয় একটা বন্ধু আসলে, এবং খুব কাছের বন্ধু। মানে ও এমন একটা মানুষ ছিল যে ও যে কোনো বন্ধুর কোনো কিছু হয়েছে সেটার জন্য সে আসলে দাঁড়ায় থাকতো না, সেটার জন্য সে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটাও সে চিন্তা করতো না, সে সামনে গিয়ে দাঁড়ায় পড়তো। মানে এই এত বড় মনের একটা মানুষ ছিল। তো আমানতকে নিয়ে আসলে মানে ও ভাই বন্ধু যেটাই হোক, সারা জীবন মিস করব এরকম একটা মানুষ আমাদের, আমার বন্ধু আমার ভাই নাই আমার সাথে বা আমাদের সাথে নাই। ওর আত্মা শান্তি হোক, মানে আল্লাহ যাতে ওকে বেহেশত নসিব করে। মানে আমানতের পরিবারের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। ওর 2টা মেয়ে। রিসেন্ট কিছুদিন আগেও আমি আসলে ওদের সাথে দেখা করে আসছি। বন্ধু বান্ধব সবাই আমরা খোঁজ খবর নিচ্ছি। এনসিপি থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, মানে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেই জুলাই রিলেটেড যে প্ল্যাটফর্ম গুলো, সব জায়গা থেকে আসলে যোগাযোগ গুলা রাখা হচ্ছে। এবং প্রত্যেকটা শহীদ পরিবারেরই আসলে যোগাযোগ গুলো আমরা রাখতেছি, কারণ নারায়ণগঞ্জে 57 জন আসলে শহীদ হয়। এর মধ্যে 20 থেকে 22 জনের মতো আসলে নারায়ণগঞ্জে মানে থাকেন। তো সবার সাথেই যোগাযোগ আছে। লাস্টলি আমরা এই কুরবানি ঈদে প্রত্যেকের বাসায় আসলে আমরা যাই, এবং প্রত্যেকের বাসায় আসলে ঈদ শেয়ারিংটা করি, মানে ঈদের যে আনন্দটা বা এটা, সেটা তো আসলে সন্তান যার যায় আসলে ওইভাবে মানে ওই আনন্দ ভাগাভাগি করলো, তাদের ওই মনের যেই জায়গাটা সেটা তো আর আসলে ফুলফিল করা যায় না, কিন্তু চেষ্টা করছি ছেলে হিসেবে, ভাই হিসেবে পাশে দাঁড়ানোর, ফ্যামিলির পাশে থাকার। প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা চেষ্টা করছি, এবং রেগুলার আমরা সবার খোঁজ খবর রাখি। মানে প্রত্যেকটা মানুষ যে আন্দোলনটা আসলে আমরা যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে আসলে আন্দোলনটা করছি, আমরা সফল হয়েছে। দেশ একটা নতুন মানে নতুন আরেকটা সিঁড়িতে পাড়া দিছে। মানে দেশটাকে নতুন ভাবে গড়ার যেই সুযোগটা আসলে তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আসলে সবার সম্মিলিত ভাবে একসাথে থেকেই আসলে এই দেশটাকে আসলে আমরা পুনর্নির্মাণ করতে পারবো। তো আসলে পরিস্থিতিটা ছিল আসলে মানে আমরা 71 দেখি নাই, মানে মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ দেখছি আর কি, যেটা একদম আমরা সম্পৃক্ত ছিলাম। সকল ধরনের সকল ধর্মের সকল বর্ণের মানুষ আসলে এটার সাথে সম্পৃক্ত ছিল বলেই আজকের জুলাই সফল ভাবে আমরা 5ই আগস্ট আসছে, স্বৈরাচার সরকার পতন হয়েছে, আজকে নতুন বাংলাদেশের সূচনা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে ধরেন হচ্ছে আমরা চাই যে নতুন বাংলাদেশটা আসলে নতুন ভাবে সংস্কার হোক, নতুন ভাবে গঠিত হোক, যে জায়গায় আসলে মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকবে, শিক্ষা ব্যবস্থা ঠিক থাকবে, খাদ্যদ্রব্যের দাম মানে চলনসীন অবস্থায় থাকবে। তো এগুলো আসলে আমাদের মানে মানে এগুলোই তো আসলে একটা মানুষের চাওয়া আসলে। তো এর চেয়ে বড় কিছু তো নাই। একটা মানুষ একটা দেশে বাস করবে, সে শান্তিতে বাস করবে, আইন তার নিজের গতিতে চলবে, কিন্তু আইন দ্বারা প্রভাবিত হয়ে মানে মানে
একদম নিরীহ মানুষ যাতে আইনের দ্বারা আসলে মানে ইয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও আসলে নিশ্চিত করতে হবে। কারণ আইন তো আসলে মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য। কিন্তু আইন দ্বারা যদি একটা দলের প্রভাবে যদি আইন ব্যবহার হয়, তাহলে আসলে আমরা ব্যক্তি স্বার্থে ব্যক্তি মানুষগুলো আসলে কিভাবে জীবনযাপন করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আইন তো আইনের গতিতে চলবে, আইন স্বাধীন মতো চলবে, আইন যেটা ন্যায্য সেটার দিকে তাকাবে, সেটার জন্য কাজ করবে। কিন্তু আইন আরেকটা দলের প্রভাবিত হয়ে নিরীহ মানুষকে মানে যন্ত্রণা দিবে, সেটা তো আসলে হতে দেওয়া যায় না। বর্তমান দেশের যেই অবস্থা আছে, ইকোনমিক্যাল যে অবস্থা আছে, সেটাকে একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসা, ওভারঅল বাংলাদেশটাকে একটা মৌলিক সংস্কারের দিকে নিয়ে যাওয়া, গিয়ে আসলে নির্বাচনের দিকে আসা,